আসসালামু আলাইকুম। গল্পের শুরুতে আমরা একটি পুতুল কারখানার মালিক মিস্টার ভ্যান উইটকে দেখতে পাই। মিস্টার ভ্যান উইটের একজন সহকারী প্রয়োজন ছিল, তাই তিনি সংবাদপত্রে একটি বিজ্ঞাপন দিয়েছিলেন। বিজ্ঞাপনের প্রতিক্রিয়ায় কবি ডেলাম নামে এক তরুণী তার কোম্পানিতে একটি সাক্ষাৎকারের জন্য আসে। কারখানার ভেতরে আমরা মিস্টার ভ্যান উইটকে পুতুল তৈরির প্রক্রিয়াটি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করতে দেখতে পাই। প্লাস্টিক গলিয়ে পুতুলের ছাঁচে ঢেলে পুতুলের মুখে আকৃতি দেওয়া হচ্ছিল। মিস্টার ভ্যান উইট ব্যক্তিগতভাবে পুরো পুতুল তৈরি এবং প্যাকেজিং প্রক্রিয়াটি তত্ত্বাবধান করেন। তার চোখে এমন একটি চাহনি ছিল যা পুতুলের প্রতি গভীর অনুরাগের পরামর্শ দেয়। তারপর কবি ডেলাম তার অফিসে আসে। তিনি তার সাক্ষাৎকার শুরু করেন। তিনি কবিকে জিজ্ঞাসা করেন এই পৃথিবীতে পুতুলের ভূমিকা কী। কবি উত্তর দেয়, পুতুল তো মানুষের মতোই। গড মানুষকে পুতুলের মতোই এই পৃথিবীতে পাঠিয়েছেন। এই কথা শুনে মিস্টার ভ্যান উইট সাথে সাথে তাকে থামিয়ে দিয়ে বলেন, না, পুতুল নির্দোষ। মানুষ পাপ করে আর পুতুল কিছুই করে না। যাই হোক, এই বলে সে কবি ডেলামকে বাড়ি যেতে বলে। তার যোগ্যতা, চাকরির প্রয়োজনীয়তা অতিক্রম করা সত্ত্বেও তিনি অনুভব করছিলেন যে কবি এই ভূমিকার জন্য উপযুক্ত নয়। যদিও কবি তাকে আশ্বস্ত করেছিল যে সে খুব কঠোর পরিশ্রম করবে এবং নিজেকে প্রমাণ করবে। তো কবি যখন বাড়ি ফিরে যাচ্ছিল, আমাদের দেখানো হয় মিস্টার ভ্যান উইটের লোক তাকে অপহরণ করে। এখন যখন কবির জ্ঞান ফেরে, তখন সে মিস্টার ভ্যান উইটের প্রাসাদে ছিল। প্রাসাদটি হুবহু একটি পুতুল ঘরের মতো ডিজাইন করা হয়েছিল। মিস্টার ভ্যান উইট তার পাশে বসে তাকে জানায় যে পুরো সপ্তাহটি তাকে এই পুতুল ঘরে কাটাতে হবে। তাকে সেখানে অনুষ্ঠিত প্রতিটি ইভেন্টে অংশগ্রহণ করতে হবে। তো কবি এখানে আগ্রহী ছিল না বলে বিনয়ের সাথে তাকে প্রত্যাখ্যান করে। কিন্তু মিস্টার ভ্যান উইট তাকে বলে যে এখানে তার কোনো অপশন নেই। তাকে যা বলা হয়েছে তাই করতে হবে। কবি এখানে তার কথায় খুব ভয় পেয়ে যায়। মিস্টার ভ্যান উইট চলে যাওয়ার পর কবি এখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু মিস্টার ভ্যান উইটের সেক্রেটারি তাকে ধরে ফেলে। আর তার পালানোর সমস্ত প্রচেষ্টা ব্যর্থ হয়। একটি পরিকল্পনা ব্যর্থ হওয়ার পর কবি পালানোর জন্য অন্যান্য পরিকল্পনা ব্যবহার শুরু করে। সে বাইরের দিকের খোলা সমস্ত জানালা আর দরজার দিকে তাকাতে শুরু করে। কিন্তু তারপরে একটি মেয়ে পেছন থেকে এসে কবিকে বলে যে এই প্রাসাদটি পুরোপুরি সিল করা হয়েছে। এটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যে মূল দরজা ছাড়া কেউ বাইরে যেতে পারবে না। আর এই মেয়েটি সব জানতো, কারণ সেও পালানোর চেষ্টা করেছিল। কবি তখনও জানতো না যে এই প্রাসাদে অন্য কেউ আছে, কারণ সে প্রাসাদে বড় বড় পুতুল ছাড়া আর কিছুই দেখেনি। যখন সে ঘুরে দাঁড়ায়, তখন সে দেখতে পায় যে এই পুতুলগুলো আসলে মানুষ, যাদের মুখে মুখোশ ছিল, এবং মিস্টার ভ্যান উইট তাদের সবাইকেই কবির মতো অপহরণ করেছিল। এখানে উপস্থিত একটি পুতুল কবিকে বলে যে প্রতিযোগিতা এখানে আসলে এমন একটি মেয়ে নির্বাচন করবে যে মিস্টার ভ্যান উইটের ছেলের মা হওয়ার জন্য আদর্শ হবে। অন্য সব মেয়েরা যারা এই প্রতিযোগিতায় হেরে যাবে বা তার কোনো খেলায় ভালো পারফর্ম করবে না, তখন মিস্টার ভ্যান উইট তাকে খুব নৃশংসভাবে হত্যা করবে। সব মেয়েকে অপহরণের পর এখানে আনা হলে সবাই এখান থেকে পালানোর চেষ্টা করেছিল, কিন্তু কেউই সফল হয়নি। যে মেয়েটি কবিকে বলছিল যে সে এখান থেকে পালাতে পারবে না, সেই মেয়ে কবিকে বলে যে মিস্টার ভ্যান উইট একজন খুব নিখুঁত ব্যক্তি। তিনি চান তার জীবনে সবকিছুই নিখুঁত হোক। 2 বছর আগে যখন তিনি জানতে পারলেন যে তার স্ত্রী তার সাথে প্রতারণা করছে, তখন তিনি তাকে খুব অদ্ভুতভাবে শাস্তি দিয়েছিলেন। তিনি তাদের উভয়কে কাপড় ছাড়া একটি কূপে ফেলে দেন, আর সেই কূপে একটি বৈদ্যুতিক তার রেখে যান, যাতে তাদের উভয়েরই মৃত্যু হয়। এখন তারা যখন এসব কথা বলছিল, তখন হঠাৎ করে একটি ঘন্টা বেজে ওঠে। মেয়েটি তাদের বলে যে মিস্টার ভ্যান উইট আসছেন, আর তাদের পুতুলের মতো প্রস্তুত হতে হবে। ঘন্টা বেজে উঠতেই ওরা একটি বিশেষ ঘরে যায়, যেখানে অনেক পোশাক ছিল। প্রতিটি মেয়ে নিজের জন্য একটি পোশাক নির্বাচন করে। তারপর একটি মূর্তির মতো পুতুলের মতো উঠে দাঁড়ায়। কবি একটি জোকারের পোশাক পরেছিল। এদিকে মিস্টার ভ্যান উইট আর তার ছেলে ওটিস রুমে আসে। ওটিস সব পুতুল পছন্দ করলেও কবিকে পছন্দ করে না, তাই কবিকে হত্যার আদেশ দেয়। ওটিসকে প্রভাবিত করার জন্য কবি একটি জাদুর কৌশল দেখায়। কবি তার টেলিকাইনেসিস শক্তি দিয়ে তার কাছে একটি গাড়ি সরায়, যা ওটিসকে প্রভাবিত করে, আর কবির জীবন রক্ষা পায়। ওটিস এই জাদু বিশ্বাস করছিল না, তাই সে কবিকে এই জাদুটি আবার করতে বলে।
কিন্তু কবি এখানে প্রত্যাখ্যান করে। পরবর্তীতে মিস্টার ভ্যান উইট অর্থাৎ তার বাবার মতো ওটিসের একই অভদ্র আচরণ তাকে দেখতে হয়। ওটিস তাকে হত্যা করার আদেশ দিতেই যাচ্ছিল, কিন্তু তারপরে কবি তার দৃষ্টি আকর্ষণ করে গাড়িটি পুনরায় চালু করে। ওটিস এবং মিস্টার ভ্যান উইট চলে যাওয়ার পর সবাই তাদের ঘরে ছিল। অরেলিয়া কবি সম্পর্কে কথা বলছিল যে এই জাদুটি কবিকে ওটিসকে তার দিকে ফিরিয়ে আনবে এবং আমরা সবাই মারা যাব। অরেলিয়া এখানে অনেক স্বার্থপর ছিল। সেই প্রতিযোগিতা জিততে চেয়েছিল যাতে শুধুমাত্র তার জীবন বেঁচে যায় আর সে এখানে ওটিসের মা হিসাবে বসবাস করতে পারে। কবি তার সমস্ত চিন্তা ভাবনা বোঝার পর তাকে বলে যে অরেলিয়া, এই প্রতিযোগিতায় জয়ী হওয়া এবং ওটিসের মা হিসাবে এখানে বসবাস করা কোনো বড় বিষয় নয়। বড় কথা হলো আমাদের যে কোনোভাবে এখান থেকে পালিয়ে যেতে হবে। এখন তারা যখন কথা বলছিল তখন আবার ঘন্টা বেজে ওঠে। সবাই পুতুলের মতো রেডি হয়ে ডাইনিং রুমে চলে আসে। মিস্টার ভ্যান উইট সবাইকে টেবিল সেট করার একটি টাস্ক দেয়। তাদের সবার কাছে মাত্র 1 মিনিট ছিল এবং যে সবচেয়ে খারাপ টেবিল সেট করবে সে এখানে মারা যাবে। কেউ কেউ এই কাজটি খুব ভালোভাবে করতে পারে, কিন্তু কিছু কিছু মেয়ে খুব বিভ্রান্ত এবং আতঙ্কিত হয়ে পড়ে। এই পরিস্থিতিতে কেবল অরেলিয়া তার টেবিল সেট করতে আত্মবিশ্বাসী দেখাচ্ছিল। কবি এখানে কিভাবে একটি টেবিল সেট করতে হয় তা সে জানতো না, তাই সে অরেলিয়ার দেখা দেখি টেবিল সেট করতে শুরু করছিল। কিন্তু শেষ মুহূর্তে অরেলিয়া একটি পরিবর্তন করেছিল। সে একটি কাঁটা চামচের সাথে একটি চামচ রেখেছিল। কবিও এটি লক্ষ্য করেছিল, কিন্তু সেই মুহূর্তে তার কাছ থেকে একটি গ্লাস ভেঙে যায়। এই কারণে তাকে মিস্টার ভ্যান উইট অনেক তিরস্কার করছিল। এই প্রতিযোগিতার বিজয়ী ছিল অরেলিয়া, কিন্তু যে এখানে সবচেয়ে খারাপ টেবিল সেট করেছিল মিস্টার ভ্যান উইট তাকে অজ্ঞান করে তার কূপে ফেলে দেয়। স্ত্রীকে যেভাবে হত্যা করেছে ঠিক সেভাবেই তাকেও হত্যা করে। যাই হোক, পরের দিন দেখানো হয় ওটিস আবার এই পুতুল ঘরে প্রবেশ করে। সেখানে কবি তার সাথে দেখা করে। সে তাকে তার টেলিকাইনেসিস শক্তি সম্পর্কে বলে ও সে তার মন দিয়ে জিনিসগুলি নিয়ন্ত্রণ করতে পারে। এখানে সে ওটিসের মন পরিবর্তন করার চেষ্টা করে আর তাকে প্রতিশ্রুতি দেয় যে ওটিস যদি কবিকে জয়ী করে তাহলে সে ওটিসের জন্য সেরা মা হিসাবে প্রমাণিত হবে। কবি তখনই তার মা হবে যখন ওটিস তার বাবাকে এই সমস্ত হত্যাকাণ্ড বন্ধ করতে বলবে। প্রতিযোগিতায় হেরে যাওয়া মেয়েদের হত্যা না করে যেন তাদের ছেড়ে দেওয়া হয়, এটাই ওটিসকে সে বুঝাচ্ছিল। অরেলিয়া এখানে চুপি চুপি তাদেরকে দেখছিল, কিন্তু তারা কি বলছিল এটা সে শুনতে পায়নি। তবে হ্যাঁ, সে অনুভব করছিল যে কবি ওটিসকে তার দিকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছে। এইভাবে তার জেতার সম্ভাবনা হ্রাস পাচ্ছে। তারপর দেখানো হয় ওটিস কবির নির্দেশে মিস্টার ভ্যান উইটের সাথে কথা বলতে এসেছে, কারণ ওটিসের কবিকে মা হিসেবে পছন্দ হয়েছে। মিস্টার ভ্যান উইটকে সবকিছু বলার আগেই সে লক্ষ্য করে যে মিস্টার ভ্যান উইট তার ব্যবসার কারণে অনেক বিরক্ত ছিল। তাই ওটিস তাকে আর বিরক্ত না করার সিদ্ধান্ত নেয়। পরের দিন সকালে আরেকটি বেল বেজে উঠলে আরেকটি প্রতিযোগিতা শুরু হয়, যেখানে সমস্ত মেয়েদের শার্ট দেওয়া হয়েছিল আর কবি তার শার্টটি পুড়িয়ে ফেলে। তার ভুলের কারণে কবিকে হত্যা করার কথা ছিল, কিন্তু এখানে ভ্যান উইট তাকে হত্যা করার পরিবর্তে তার হাত চালিয়ে দেয়। এটি দেখে অরেলিয়া আর সমস্ত মেয়েরা অনুমান করতে পারে যে কোথাও না কোথাও ভ্যান উইটের মনে কবির জায়গা ছিল। এখন যখন সে চতুর্থ মেয়েটির কাছে যায় যার শার্টটি কবির চেয়ে ভালো ছিল, সে ইচ্ছাকৃতভাবে তার পেটে একটি ধারালো জিনিস দিয়ে কয়েকবার ছুরিকাঘাত করে। এখন দৃশ্যটি কেটে যায় এবং আমরা কবি এবং তার সঙ্গীকে একটি ঘরে দেখতে পাই, যেখানে তারা আলোচনা করছিল যে তারা মারা যাওয়ার পরিবর্তে এখান থেকে পালিয়ে যেতে পারে, কারণ তারা মনে করে অরেলিয়া জিততে চলেছে। এছাড়াও কবি তার সঙ্গীকে বলে যে সে তার ক্ষমতা দিয়ে ওটিসের মনকে চালিত করতে চেষ্টা করছে, যাতে সে কবিকে জয়ী করতে পারে আর কবি অন্য সবাইকে এখান থেকে মুক্ত করতে সাহায্য করতে পারে। অরেলিয়া এই সব কথা শুনছিল এবং কবিও তার ক্ষমতার সাহায্যে এই জিনিসটি বুঝতে পেরেছিল। অরেলিয়া বাইরে যাওয়ার আগে কবি দৌড়ে পুতুল ঘরে যায় আর কিছু খুঁজতে শুরু করে। এদিকে আমরা দেখতে পারি যে অরেলিয়া ধারালো কিছু নিয়ে কবির ঘরে আসে আর কবিকে পেছন থেকে ছুরিকাঘাত করে, কিন্তু পরে দেখা যায় যে জোকারের পোশাকে কবির পরিবর্তে একটি মূর্তি ছিল। কবি অরেলিয়া সম্পর্কে সচেতন ছিল এবং অনুমান করেছিল যে সে তাকে প্রতারণা করার চেষ্টা করবে, তাই সে নিজের জায়গায় একটি মূর্তি স্থাপন করেছিল। তারপরে সে অরেলিয়াকে বোঝানোর চেষ্টা করে যে কেবল জয় বা পরাজয়ের বাইরেও অনেক সম্ভাবনা রয়েছে।
যা অন্বেষণ করা যেতে পারে। কবি তাকে বলে যে তার একটি পরিকল্পনা রয়েছে, যে তারা মূর্তিটি তাদের জায়গায় স্থাপন করবে, আর যখন ভ্যান উইক তাদের সামনে আসবে তখন সে পুতুলের সাথে কথা বলতে থাকবে। আর সে জানবেও না যে আমরা তার সামনে নেই। এর মধ্যে আমরা মূল দরজা দিয়ে পালিয়ে যাব। এখানে দৃশ্যটি কেটে যায় এবং আমরা দেখতে পাই যে ওটিস তার রুমে জেগেছিল। সে তার বাবা আর ম্যানেজারকে বলতে শুনছিল যে বাকি মেয়েদের বিশ্বাসের পরীক্ষা নেবে, আর যে অবাধ্য হবে তাকে হত্যা করা হবে। তারপর দেখানো হয় ভ্যান উইট পুতুল ঘরের ভেতরে আসে আর তাদের নতুন প্রতিযোগিতার জন্য ঘন্টা বাজায়। এই সময়ে কবি তার পরিকল্পনা বাস্তবায়ন করতে চেয়েছিল। ভ্যান উইটকে প্রতারণা করার জন্য তারা তার জায়গায় মূর্তি স্থাপন করেছিল। এরপরে কবি তার টেলিকাইনেসিস শক্তি ব্যবহার করে দরজার তালা খুলে দেয়, আর তারা তিনজন সেখান থেকে পালিয়ে যায়। কবি এখান থেকে একা একা যেতে চাইছিল না, কারণ সে ওটিসকে একজন ভালো মা হওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল। সে অরেলিয়া এবং তার বন্ধুকে বলে যে আমাদের ওটিসকে সাথে করে নিয়ে যাওয়া উচিত, কিন্তু অরেলিয়া এখানে ওটিসকে সাথে করে নিতে চায় না। কিন্তু অরেলিয়া এখানে তার কথায় সম্মতি দেয় না। এটি সেই অরেলিয়া যে এতদিন ধরে একজন ভালো মা হওয়ার চেষ্টা করছিল। এখন যখন সে পালানোর সুযোগ পেয়েছে, সে আর এই সুযোগটি হাতছাড়া করতে চায় না। তো অরেলিয়ার অন্য বন্ধুটি ধীর গতিতে ছুটছিল, আর অরেলিয়া ভয় পেয়েছিল যে তার কারণে সে ধরা পড়ে যাবে। তাই অরেলিয়া পথ পরিবর্তন করে ফেলে। কিন্তু সে তার পথ পরিবর্তন করার আগেই ভ্যান উইটের সেক্রেটারি তাকে দেখে ফেলে আর তাকে গুলি করে হত্যা করে ফেলে। তার অন্য বন্ধুর সাথেও এমনটিই ঘটে। শুধুমাত্র কবি বাকি ছিল, যে ওটিসের কাছে তার প্রতিশ্রুতি পূরণ করতে ফিরে যায়। ভ্যান ওয়েট কবিকে তার ছেলের মা হিসাবে গ্রহণ করার সিদ্ধান্ত নেয়। এখন প্রশ্ন উঠেছে, ভ্যান ওয়েট কিভাবে জানলো যে অরেলিয়া আর তার বন্ধুটি পালানোর চেষ্টা করছে? প্রকৃতপক্ষে তিনি বড় পুতুলগুলিতে মাইক্রোফোন স্থাপন করেছিলেন, তাই ভ্যান ওয়েট তাদের পরিকল্পনা সম্পর্কে আগে থেকেই জানতে পেরেছিল। এ কারণেই সে তাদের আনুগত্য পরীক্ষা করেছিল, একটি পরীক্ষা যা কবি তার প্রতিশ্রুতি পূরণ করতে ফিরে এসে পাশ করেছিল। শেষ পর্যন্ত কবির জন্য একটি পুতুল তৈরি করার সিদ্ধান্ত নেন। তাকে ওটিসের মা বানাতে চান। তিনি বিশ্বাস করতেন যে শুধুমাত্র একটি পুতুলই পাপ থেকে মুক্ত এবং সত্যিকারের অর্থে একজন ভালো মা হতে পারে। কবিকে বড় প্লাস্টিকের পুতুল তৈরির জন্য ব্যবহৃত একটি মেশিনে রাখা হয়। তার গায়ে গরম প্লাস্টিক ঢেলে দিয়ে তার শরীর সিল করা হচ্ছিল। কবি তার ক্ষমতা ব্যবহার করার চেষ্টা করছিল, যার ফলে ঘরে আলো জ্বেলে ওঠে। তবে সে মেশিন থেকে মুক্ত হতে পারে না। এরপর আমরা দৃশ্যটি পরিবর্তন হতে দেখতে পাই। তারপর আমরা দেখতে পাই যে কবি একটি পুতুলে রূপান্তরিত হয়েছে, আর ভ্যান উইট ও ওটিসকে খাবার পরিবেশন করছে। হঠাৎ ভ্যান উইটের চায়ের কাপটি টেবিল থেকে উঠে যায়, আর ঘরে দুইটি ডাইনি চলে আসে। ডাইনিরা কবির টেলিকাইনেটিক হোল্ড ভেঙে দেয় আর তাকে মানব রূপে ফিরিয়ে আনে। তারা কবিকে বাঁচাতে এসেছে। একজন ডাইনি কবিকে তার সাথে আসতে বলে, কিন্তু যাওয়ার আগে কবি ওটিসকে তার সাথে যেতে বলে। কবি ওটিসকে প্রতিশ্রুতি দিয়েছিল যে সে তার জন্য একজন ভালো মা হবে, আর ভ্যান উইট আপত্তি করতে পারেনি, কারণ ডাইনিরা তার ক্ষমতা দিয়ে তাকে হিমায়িত করেছিল। প্রাসাদ থেকে চলে যাওয়ার আগে এক ডাইনি ভ্যান উইট আর তার সেক্রেটারি আর কারখানায় আগুন ধরিয়ে দেয়। তারপর আমরা ওটিস আর কবিকে একটি নতুন প্রাসাদে যেতে দেখতে পাই। কবি ওটিসকে তার পুরনো নাম ভুলে যেতে বলে। এখন থেকে তোমার নাম চার্লস, আর আমি তোমার মা। ওটিস সম্মতিতে মাথা নাড়ায়, আর এর সাথেই সিনেমাটি শেষ হয়ে যায়।